স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। দর্শক, আজ শুরুতেই আপনাদের জানাবো গাজায় নিহত শিক্ষার্থীদের তথ্য। গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 450 জন পরীক্ষার্থী নিহত হয়েছে, যাদের এই বছরই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আল খাদর বলেছেন, ফিলিস্তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা যা দখল করা পশ্চিম তীরে শনিবার শুরু হওয়ার কথা ছিল, গাজা উপত্যকায় বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, ইসরায়েলি সেনারা এ পর্যন্ত মোট 450 জন শিক্ষার্থীকে হত্যা করেছে, যা উচ্চ বিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। নিহতদের মধ্যে গাজা উপত্যকায় 430 জন এবং পশ্চিম তীরে 20 জন শিক্ষার্থী ছিল। আল খাদর বলছেন, পশ্চিম তীরে 50,000 শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারলেও চলমান ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকায় 39,000 শিক্ষার্থী সেটা পারেনি। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে জুন পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে 10,000-এরও বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় সহ 110টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং 321টি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 37,550। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় 86,000 ফিলিস্তিনি। 22 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 101 জন নিহত এবং আরও 169 জন আহত হয়েছে। ইসরায়েলি হামলার কারণে 8 মাসেরও বেশি সময় ধরে অনেক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তাদের নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। অন্যদিকে পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। খবর আনাদোলু এজেন্সির। বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটির একটি যৌথ বিবৃতিতে বলা হয়, শিশু ও সাবেক বন্দী সহ 25 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা 9,325-এ পৌঁছেছে। সংগঠনটি জানিয়েছে, এসব ফিলিস্তিনিদের মধ্যে নাবলুস, তুলকারাম, রামাল্লাহ এবং হেব্রন শহর থেকে বেশিরভাগকে আটক করা হয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী অভিযান পরিচালনার সময় ফিলিস্তিনিদের মারধর ও দুর্ব্যবহার করেছে এবং তাদের বাড়িঘর ও সম্পত্তির ক্ষতি করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 37,551 জনে পৌঁছেছে। এই হামলায় আরও 85,911 জন ও অন্যান্য লোক আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলি পতাকা হাতে যুদ্ধবিরতি স্লোগান দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল তেল আবিবে হাজারো ইসরায়েলি নেতানিয়াহুর পদত্যাগ, নতুন নির্বাচন ও হামাসের হাতে থাকা জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায়ই ইসরায়েলের শহরগুলোতে যুদ্ধবিরতি বিক্ষোভ হতে দেখা গেছে। অনেক বিক্ষোভকারী নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার সম্বোধন করে যুদ্ধ বন্ধ করুন লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। গতকালের বিক্ষোভে 1.5 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিল বলে দাবি করেছে হোফসি ইসরায়েল নামের একটি সংগঠন। গাজার যুদ্ধ শুরু হওয়ার পরে তেল আবিবে এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি তাদের। এদিকে গুলিবিদ্ধ আহত এক ফিলিস্তিনিকে জিপ গাড়ির সামনে বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবিসির কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, এই ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে নৃশংস এই ঘটনার ভিডিও ফুটেজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইডিএফ বলেছে, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিল। গুলিবিদ্ধ ওই ফিলিস্তিনের পরিবারের লোকেরা অভিযোগ করে বলেছে, তারা গুলিবিদ্ধ ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল, কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের বেইনেটের সঙ্গে আহত ব্যক্তিটিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত আহত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত ব্যক্তিটির নাম মুজাহিদ আজমি বলে জানিয়েছে স্থানীয়রা। তিনি জেনিনের স্থানীয় বাসিন্দা ছিলেন। এবারে নজর দেব গ্রিস ও তুরস্কের দাবানলের দিকে। ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিসের দ্বীপ হাইড্রারপাইন। একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজি থেকেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও দমকল কর্মীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। এই দাবানলের ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছরের তাপ প্রবাহে বেশ কয়েকবার দাবানল হয়েছে গ্রিসে। এর মধ্যে আতশবাজি থেকে আরেকটি দাবানলের ঘটনায় গ্রিস জুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। 23 জুন দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য প্রচার করা হয়। গ্রিক কর্মকর্তারা দাবানল সম্পর্কে বলেছেন, এথেন্সের দক্ষিণে অবস্থিত বিখ্যাত পর্যটন দ্বীপ হাইড্রারের একমাত্র পাইন বন দাবানলে পুড়ে গেছে। অনেক চেষ্টার পর দাবানলটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৈকতে যাওয়ার রাস্তা না থাকায় দমকল কর্মীদের সমুদ্র পথেই হাইডায় প্রবেশ করতে হয়েছিল। হেলিকপ্টারগুলো উপর থেকে পানি ঢেলেছে। এক বিবৃতিতে গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্রেপ্তার 13 জনের সবাই গ্রিক নাগরিক এবং রোববার তাদের আদালতে হাজির করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অনেকে মন্তব্য করেছে, মস্তিষ্কের চেয়ে যে ধনী লোকদের টাকা বেশি তারাই এই ধরনের কাজ করেছে বলে ক্ষোভ জানিয়েছে অনেকে। এদিকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে 12 জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে। এছাড়া এই দাবানলে শত শত প্রাণীরও মৃত্যু হয়েছে। 22 জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের কুর্দি অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মৃত্যুর সংখ্যা ঘোষণা করেছে তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফারহাইন কোকা। তিনি বলেছেন, দিয়ারবাকির এবং মার্দিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে এবং এতে আরও 78 জন আহত হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার থেকে এই দাবানল শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত আগুনে কয়েকশো প্রাণী মারা গেছে। গত সপ্তাহে তুরস্কের বেশিরভাগ অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছিল, আর এর জেরেই দেশটির বন ও বিভিন্ন এলাকা শুকিয়ে গেছে। অবশ্য সর্বশেষ এই আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া এই দাবানল সৃষ্টির জন্য খড় পোড়ানোকে দায়ী করেছেন। মূলত ফসল কেটে নেওয়ার পর মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে ইচ্ছাকৃতভাবেই আগুন দেওয়া হয়ে থাকে। এবারে দৃষ্টি দেব চীন তাইওয়ানের সীমান্তে। তাইওয়ান সীমানায় ফের সামরিক বিমান পাঠালো চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় তাদের সীমানায় 36টি চীনা সামরিক বিমান ও 7টি সামরিক জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 34টি দেশটির পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানায়, এর আগে গত বৃহস্পতিবার 11টি সামরিক বিমান এবং 8টি নৌযান তাইওয়ানের চারপাশে ট্র্যাক করে রাখে চীন। ফলে নতুন করে চীন তাইওয়ান সীমান্তে উদ্বেগ বাড়ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 11 পিপলস লিবারেশন আর্মি বিমানের মধ্যে 7টি দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের উত্তর এবং দক্ষিণ পশ্চিম সেক্টরে তাইওয়ান স্ট্রেট মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়া একটি PLA হেলিকপ্টার দক্ষিণ পূর্ব ADIZ এ ট্র্যাক করা হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন, তবে চীনের এমন দাবি অস্বীকার করেছে তাইওয়ান। নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে তাইপে, তবে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে চায় চীন। এর আগে তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং। সম্প্রতি তাইপের উপর চাপ বাড়িয়েছে বেইজিং। এছাড়া দ্বীপটিকে ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে গত মাসে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং।
সিনহুয়া জানায়, শুক্রবার বেইজিংয়ের জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। নোটিশে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। শেষ করব কঙ্গোর পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর দিয়ে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের কয়েকটি গ্রামে এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো বৃহস্পতিবার ও শুক্রবার জুগু অঞ্চলে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিআরসির সংঘাত কবলিত পূর্বাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সিওডিউসি অন্যতম। জুগুর নিয়ালি কিলো সম্প্রদায়ের নেতা ভিটাল ক্যাঙ্গুলো রয়টার্সকে বলেন, অধিকাংশকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু যারা পালানোর চেষ্টা করেছে তাদের গুলি করেছে। এসব গ্রামের লোকজনের যার যা কিছু ছিল সব লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় বাড়িগুলো জ্বালিয়ে দিয়ে গেছে। কেন এই হামলা চালানো হয়েছে তার উদ্দেশ্য এখনো পরিষ্কার হয়নি, কিন্তু কঙ্গোর সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে চলা প্রভাব বিস্তারের প্রচেষ্টা ও ওই অঞ্চলের সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য সহিংসতায় লিপ্ত। চলতি বছরের শুরু থেকেই সিও আরও বেশি হামলা চালাতে শুরু করেছে। এতে ইতুরির মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ জয়েন্ট হিউম্যান রাইটস অফিস। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গা সিকুদি হামলার কথা নিশ্চিত করে এসব নৃশংসতা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।